নমস্কার, বাংলা স্ফিয়ারের ৮টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে সংসদের অষ্টাদশ লোকসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে অধিবেশন শুরু হলো। এই অধিবেশনে আমাকে যদি বলেন সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি, সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের প্রত্যেকের হাতে একটা করে লাল মলাট ভারতীয় সংবিধান। প্রথমে দেখে বিভ্রম হতে পারে যে এটা কি কোনো রেড বুক। এখন ওই জমায়েতে দুর্ভাগ্যজনকভাবে লাল একেবারে ছিল ছিটে ফোটা। দুজন বোধহয় সিপিআইএমএল আর সিপিআই সিপিএম সব মিলে ৫-৬ জন। সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে একটা কোট পকেট সাইজড কনস্টিটিউশন এখন বিরোধী রাজনীতির একটা স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে। এটা শুরু করেছিলেন রাহুল গান্ধী। প্রচার চলাকালীন রাস্তায় ঘাটে যেখানে সেখানে তিনি ওই কনস্টিটিউশনটা ফ্লন্ট করতেন। তারপরে দেখা গেল যে একজন মানুষ বা জনপ্রিয় মানুষ যদি কোনো কিছু ব্যবহার করে এবং সেটাকে যদি প্রকাশ্যে অ্যাডভার্টাইজ করে, তাহলে লাভটা কার হয়? প্রকাশকের হয়। আমার কাছে একটা এই লাল রঙের ছোট কনস্টিটিউশন আছে 2014 সালের। এখনো পর্যন্ত প্রথম এই লাল রঙা, এটা লেদার জ্যাকেট কনস্টিটিউশন প্রথম বেরিয়েছিল 2009 সালে। তারপর থেকে এ পর্যন্ত 16টা এডিশন হয়েছে। প্রথম এডিশনে 500 থেকে 700 কপি ছাপা হয়েছিল। এই ষোড়শ এডিশনে এসে সেটা 5000 থেকে 6000 উঠে গেছে। প্রকাশকরা আশা করছেন যে আগামী বছরে এই ধারা অব্যাহত থাকলে হয়তো একটা বেস্ট সেলার হয়ে যেতে পারে এই পকেট সাইজড রেড কনস্টিটিউশন। এখন এইটা এর প্রকাশক হচ্ছে লখনৌর ইস্টার্ন বুক কোম্পানি, এবং তাদের মাথায় এইরকম একটি বই ছাপানোর, তারা হচ্ছেন বিশেষ করে আইনের বইটই ছাপান, সেটাই তাদের বিশেষত্ব। এটা 2009 সালে প্রথম যখন বেরোয়, তারপরে প্রত্যেক বছরই প্রায় বেরিয়েছে। এতদিন পর্যন্ত লয়ার, বিচারপতি ইত্যাদিরা এটা কিনতেন। এখন দলে দলে কংগ্রেসিরা এবং তাদের সঙ্গে সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল সবাই লাইন দিয়ে অর্ডার দেওয়া শুরু করেছে। ধরুন আজকেই তো অন্তত 200-250 লাল সংবিধান হাতের উপর তুলে ধরে ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা টেলিভিশন ক্যামেরার সামনে অনেক রকমভাবে পোজ দিচ্ছিলেন। এবং আপনাদের হয়তো স্মরণে আছে যে কোবিন্দ যখন এর আগে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, তখন নরেন্দ্র মোদী স্বয়ং এই লাল সংবিধানটি তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। আমার কাছে যে বইটি আছে সেই বইটি 2014 সালের, এবং তাতে একটা প্রিফেস আছে ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল প্রাক্তন ভেনুগোপালের। সেই
প্রিফেসের একটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি, কেননা ইট সামস আপ দ্য ইম্পর্টেন্স অফ দ্য বুক। তো তাতে তিনি প্রথমে লিখছেন যে when you hold this small leather-bound book in your hands, you are holding the very destiny of the nation written 70 years ago. 70 বছর আগে ভারতবর্ষের নিয়তি, যেটা একত্রে সংগৃহীত হয়েছিল, যার নাম সংবিধান, এটা এই স্মল লেদার বাউন্ড বুকটা হাতে নিলে আপনি আসলে কি ধরে আছেন সেটা দয়া করে মনে রাখবেন। Would the founding fathers have ever imagined the tribulations, the controversies, the confrontation that would arise when the provisions are implemented? তিনি বলছেন, এই যে সংবিধান প্রণেতারা তো ভাবেননি যে গত 70 বছরে ভারতবর্ষে এত ঝড়ঝঞ্ঝা হবে, রাজনৈতিক ওলটপালট হবে, সংবিধান সংশোধন হবে, আবার সেটাকে তার পুরনো মর্যাদায় ফিরিয়ে আনা হবে, বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন কখনো বদল করা যাবে না, এই মর্মে সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী কেসে যে ঐতিহাসিক রায় দিয়েছিল এবং যে রায় এখনো পর্যন্ত আইন, সেটা দেশে ঘটবে। অ্যাট দ্য সেম টাইম দে উড আনডাউটেডলি হ্যাভ কনসিভড অফ দ্য vast benefits that the disadvantaged sections of the society would derive through the implementation of the provisions of the Constitution. চমৎকার মুখবন্ধ। কিন্তু এই যাত্রায় 2024-এ হঠাৎ করে এই লাল রঙা সংবিধানটি জনপ্রিয় করার নায়ক কিন্তু রাহুল। এই ছোট্ট বইটি বাইবেলের পাতা আপনারা দেখেছেন নিশ্চয়ই, যারা বাইবেল কখনো ইংরেজিতে ছাপা দেখেছেন, একেবারে মিহি, মানে স্বরের মতো মিহি কাগজে ছাপা হয়। প্রত্যেকটা আর্টিকেল এই বইটাতে লাল রঙে আর্টিকেলের নাম্বার লেখা আছে, আর সেই আর্টিকেলের বিষয়বস্তু আছে কালো কালিতে। ফলে এটাকে ন্যাভিগেট করতে বইটাকে একেবারেই কোনো অসুবিধা হয় না। এবং সত্যি ভারতীয় সংবিধান সম্পর্কে আপনার যদি আগ্রহ থেকে থাকে, তাহলে এমন একটা সহজলভ্য ছোট সাইজের সংবিধান পকেটে নিয়ে আপনি সর্বত্র যেতে পারবেন। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও যেন এই সংবিধান 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 করে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের বাকি শরিকরা অকারণে আমাদের সবচেয়ে পবিত্র, আমি মনে করি ভারতবর্ষের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থের নাম সংবিধান, এবার ব্যাপারটা একটা লাঞ্ছনার পর্যায়ে পৌঁছে যাচ্ছে। একথা ঠিক, এই সংবিধান বদলে দেওয়া হবে, বদলে দেওয়া হবে, বদলে দেওয়া হবে, এই ধুয়ো তুলে রাহুল, অখিলেশ এবং সবাই, বাকি সবাই একটা গেল রব তুলতে সক্ষম হয়েছিলেন এবং তার কিছুটা ডিভিডেন্ড ভোটের ফলাফলে ইন্ডিয়া জোট পেয়েওছে, এটা অনস্বীকার্য। এটা সম্ভব হয়েছিল
প্রধানত বিজেপির কয়েকটি আত্মঘাতী গোল এবং প্রধানমন্ত্রী শুরু থেকে আব কি বার 400 পারের স্লোগান দেওয়ায়। যে মুহূর্তে প্রধানমন্ত্রীর মুখে 400 পারের স্লোগান উঠল, সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী এবং বাকিরা বলতে শুরু করলেন, আমরা বলেছিলাম না 400 পার কেন চাই? 400 পার তো সংবিধানের ধাঁচা বদলানোর জন্য লোকসভায় যে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, 400 পার হয়ে গেলে সেটা অনায়াসে করা সম্ভব হবে। আর বিজেপির কয়েকজন অর্বাচীন নেতা, কখনো কর্ণাটকের, কখনো মধ্যপ্রদেশের, কখনো হিন্দি বলয়ের অন্য কোনো রাজ্যের, তারা খুব বুক বাজিয়ে বলছিলেন যে এবার যদি আমরা 2/3 মেজরিটি পেয়ে যাই তাহলে সংবিধান বদলে দেব। এই যে প্রতিযোগিতার বাজারে এমন একটা ইস্যু বিরোধীদের হাতে তুলে দেওয়ার কৃতিত্ব কিন্তু নরেন্দ্র মোদীর এবং তার কয়েকজন দলীয় সহকর্মীর। এবং এই সংবিধানটাকে ইস্যু করার ফলে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং সংখ্যালঘু মুসলিমদের মধ্যে সত্যিই একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল। তারা সংবিধান তাদের যেসব অধিকার দিয়েছে, যেগুলো তারা এতদিন জেনে এসেছেন, বংশ পরম্পরায় সেই অধিকার তারা ভোগ করেন, সেগুলো যদি এক লহমায় চলে যায় তাহলে কি হবে? অতএব ভোটের সময় এই সংবিধান ফ্লন্ট করার পলিটিক্যাল একটা মাইলেজ ইন্ডিয়া জোট পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় দ্য বাক শুড স্টপ হিয়ার। তার কারণ, যদি কেউ ঠান্ডা মাথায় আপনারা ভেবে দেখেন, এবং আমি যে এই কথাটা বলছি সেটা নরেন্দ্র মোদীর ভক্ত হিসেবে বলছি না, বিজেপির সমর্থক হিসেবেও বলছি না। সবচেয়ে বড় কথা, যে ব্যবস্থার মধ্যে দিয়ে গুজরাটের একটা অনুন্নত সম্প্রদায়ের অতি সাধারণ বাড়ির একটি ছেলে ধীরে 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 দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, সেই ব্যবস্থার মূলে কুঠারাঘাত করার মতো বোকা কি নরেন্দ্র মোদীকে মনে হয়? 2014 সালে বা 2019 সালে এই ব্যবস্থার মধ্যে থেকেই তো নরেন্দ্র মোদী ওই রকম চোখ ধাঁধানো গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন এবং রাজত্ব করেছেন। রাজত্বের ভালো মন্দ, আলো আঁধারি কি কি দিক, তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু যখন আমি বলবো যে নরেন্দ্র মোদীর আসল উদ্দেশ্য ভারতবর্ষের সংবিধানের যেটা মূল কথা, সেকুলারিজম শব্দটা তুলে দেবেন, তিনি আরও প্রেসিডেন্সিয়াল ফর্মের দিকে নিয়ে যাবেন, এই যে কথাগুলো, এই কথাগুলো রেসপন্সিবল পলিটিক্যাল ডিসকোর্সে একটা বিন্দু পর্যন্ত পারমিসিবল, কিন্তু তারপরে এটা কিন্তু জোলও হয়ে যায়, এর আর কোনো কার্যকারিতা থাকে বলে আমার মনে হয় না। ভোট হয়ে গেছে, যা করার আপনারা ফায়দা তুলে নিয়েছেন, আর এখন আর সংবিধান দেখিয়ে সংসদের ভিতরে বাইরে এই যে সস্তা নাটক, এটা খুবই, আমার কাছে অন্তত, আমার হাস্যকর লাগছে। সবচেয়ে বড় কথা, নরেন্দ্র মোদীর জমানায়
আমাদের উনি যে 10 বছর ক্ষমতায় ছিলেন, দুবার শাসন করলেন, এই 10 বছরে সংবিধান সংশোধিত হয়েছে মাত্র 8 বার। আর ইন্দিরা গান্ধীর জমানায়, যেটা 1967 থেকে 77, এই 10 বছরে 25 বার। তার মধ্যে সেই ভয়ঙ্কর 42nd অ্যামেন্ডমেন্ট আছে, যা দিয়ে ভারতবর্ষে জরুরি অবস্থা জারি হয়েছিল, সমস্ত ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এমনকি হ্যাবিয়াস কর্পাসের অধিকারও অন্তরিত হয়। ভারতবর্ষে সমস্ত কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলের নেতারা রাতারাতি হাজতে চালান হয়ে যান। সেই তুলনায় যদি আপনারা দেখেন যে নরেন্দ্র মোদীর জমানায় যে 8টি বিষয়ে সংবিধান সংশোধিত হয়েছে, প্রত্যেকটাই কিন্তু হয়েছে আপনার সর্বসম্মতভাবে, স্টিম রোলার চালিয়ে হয়নি। ভারতবর্ষের সংবিধানে অনেকেই জানেন না, বেশিরভাগ আর্টিকেলই আছে যেগুলো সংশোধন করার জন্য সিম্পল মেজরিটি থাকাই যথেষ্ট। এর বাইরে বিশেষ কয়েকটি আর্টিকেল আছে যেগুলি সংশোধন করার জন্য সংসদের উভয় কক্ষে 2/3 গরিষ্ঠতা থাকতে হবে, এবং ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলিতে যে বিধানসভা আছে তার অর্ধেক বিধানসভাকে সেটা অনুমোদিত করতে হবে। ভারতবর্ষের রাজ্যসভায় তো বিজেপি এখনো পর্যন্ত নিজের দাপটে সংখ্যাগরিষ্ঠতাই জোগাড় করে উঠতে পারেনি। 2/3 মেজরিটি হবে কি করে? তারপরে ধরুন, এই যে 8টা সংবিধান সংশোধনী হয়েছে, তার মধ্যে উইমেন রিজার্ভেশন বিল আছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের সংরক্ষণের মেয়াদ আরও 10 বছর বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংশোধনী আছে, এবং প্রায় প্রত্যেকটা সংশোধন যা করা হয়েছে সেটা সর্বদলের কাছে গ্রাহ্য হিসেবে মনে হয়েছে বলেই তারা এটা সবাই মিলে পাশ করে দিয়েছেন। আরও কি কি বিষয়ে কনস্টিটিউশন অ্যামেন্ডেড হয়েছে? restoration of the original position of the Constitution in judges' appointments and abolishment of the collegium system in 2014. This amendment was later nullified by the Supreme Court in the NJSC judgment in 2023. তারপরে কিন্তু মোদী সরকার আর এটাকে বদল করার আর কোনো চেষ্টা করেননি। Introduction of Goods and Service Tax 2017, GST, granting of constitutional status to the National Commission for the Backward Classes 2017, introduction of economically weaker section reservation in 2019, amendment of provisions related to the Finance Commission and the 6th schedule of the Constitution, এটাও 2019, extension of scheduled caste, scheduled tribes
reservation in the Lok Sabha and assemblies for 10 more years, amendment was passed in 2019, granting of power to states and union territories to change their own OBC lists in 2021, and finally introduction of women's reservation in Lok Sabha and assemblies, এটা হয়েছে 2023 সালে। সুতরাং যদি আমরা একটা নির্মোহ দৃষ্টি থেকে গোটা বিষয়টা পর্যালোচনা করি, তাহলে নরেন্দ্র মোদী আর ভারতীয় সংবিধান পরস্পরের পরিপূরক বলেই তো মনে হয়। ইন্দিরা গান্ধীর মতো আগ্রাসন সংবিধান নিয়ে নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত করেননি, আর ভবিষ্যতেও করবেন বলে আমার মনে হয় না। আরেকটা বড় কথা, এই যে কনস্টিটিউশনাল প্রভিশনগুলোকে ব্যবহার করে মোদি 10 বছরে বিবিধ ক্ষেত্রে, সে উজালা যোজনা হোক, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক, প্রধানমন্ত্রী হাউসিং, বিনামূল্যে রেশন, যদি কনস্টিটিউশনই না থাকবে বা কনস্টিটিউশন প্রভিশনস অল্টার্ড হয়ে যাবে, তাহলে লাভার্থী থাকবে কোথায়? আর লাভার্থী যদি না থাকে, তাহলে নরেন্দ্র মোদী এইভাবে তৃতীয়বারের জন্য, যদিও একক গরিষ্ঠতা পাননি, তিনি আসতে পারতেন। অতএব আমার মনে হয় যে আজকের পরে এই লাল সংবিধান হাতে করে লোকসভায় হট্টগোল করা বোধহয় উচিত হবে না। ভালো থাকবেন, আবার ফিরে আসছি রাত্রি 9টায়। নমস্কার।